আচ্ছা, পর্বতমালা বলতে আমাদের চোখের সামনে কি ভাসে? হিমালয়, তাই তো? কিন্তু যদি বলি এমন এক পর্বত আছে যা হিমালয়েরও বহু বহু আগে থেকে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা আরাবল্লীর কথা বলছি। এটা শুধু একটা পাহাড়ের সারি নয়, এটা যেন পৃথিবীর নিজের লেখা একটা ইতিহাস। কিন্তু সেই ইতিহাস আজ মুছে যাওয়ার মুখে। চলুন এই প্রাচীন প্রহরী সংগ্রামের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। আরাবল্লী ঠিক কতটা প্রাচীন সেটা বুঝতে এই টাইমলাইনটা একটু দেখুন। আমাদের অতি পরিচিত হিমালয়ে, যার বয়স মাত্র ৫ কোটি বছর, তাকে আরাবল্লীর পাশে রীতিমতো শিশু মনে হবে। কারণ আরাবল্লীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ২০০ কোটি বছর আগে। ভাবা যায়, এটা তখন থেকে আছে যখন পৃথিবীতে প্রাণের চিহ্ন হয়তো সেভাবে আসেনি। এক কথায় এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এক পর্বতমালা। কিন্তু এই কোটি কোটি বছরের ইতিহাস আজ একটা ছোট্ট সংখ্যার বেড়াজালে আটকে গেছে। আর সেই সংখ্যাটা হলো ১০০। হ্যাঁ, মাত্র ১০০ মিটার। ব্যাপারটা কি? আসলে সুপ্রিম কোর্টের একটা নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো পাহাড়কে আইনিভাবে আরাবল্লী পাহাড় বলে স্বীকৃতি পেতে হলে তার উচ্চতা আশপাশের সমতল থেকে অন্তত ১০০ মিটার হতে হবে। শুনতে তো খুবই সাধারণ একটা নিয়ম মনে হচ্ছে, তাই না? কিন্তু এই একটা লাইনই আরাবল্লী ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। এর প্রভাব যে কি সাংঘাতিক তা পরের স্লাইডেই পরিষ্কার হয়ে যাবে। এই সংখ্যাটা দেখুন, ৯০%। পরিবেশবিদরা বলছেন এই নতুন নিয়মের কারণে আরাবল্লীর প্রায় ৯০% এলাকাই তার আইনি সুরক্ষা হারিয়ে ফেলবে। মানে যে ছোট ছোট টিলা, পাথুরে জমি আর জঙ্গলগুলো এতদিন আরাবল্লীর অংশ হিসেবে সুরক্ষিত ছিল, সেগুলো আর থাকবে না। আর সুরক্ষা না থাকার মানে কি? মানে হলো এই বিশাল এলাকা খনি মাফিয়া আর রিয়েল এস্টেট ডেভেলপারদের জন্য কার্যত খুলে দেওয়া হলো। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, কয়েকটা পাহাড় না থাকলে কি এমন ক্ষতি হবে? এই পর্বতমালাটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি? চলুন জেনে নেওয়া যাক আরাবল্লী আসলে আমাদের কি কি দেয়। আরাবল্লীর সবচেয়ে বড় পরিচয় হলো এটা উত্তর ভারতের একটা গ্রেট গ্রিন ওয়াল বা সবুজ প্রাচীর। ঠিক তাই, এই পাহাড়টায় তার পশ্চিমে থাকা থর মরুভূমিকে আটকে রেখেছে, পূব দিকে এগোতে দিচ্ছে না। যদি আরাবল্লী না থাকতো, ভাবুন তো একবার, মরুভূমির ধুলোবালি সোজা এসে আছড়ে পড়ত দিল্লি, হরিয়ানা আর উত্তরপ্রদেশের উপর। শুধু মরুভূমি আটকানোই নয়, আরাবল্লী আক্ষরিক অর্থেই এই অঞ্চলের লাইফ লাইন। এর পাথরের ফাটল দিয়ে লাখ লাখ লিটার বৃষ্টির জল মাটির নিচে চলে যায়, যা আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে। আবার এটাই চিতাবাঘের মতো বন্যপ্রাণীদের জন্য সিরিস্কা থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তা। এমনকি মৌসুমি বায়ুকে বাধা দিয়ে বৃষ্টি নামাতেও এর বিরাট ভূমিকা আছে। এখানে আরাবল্লীর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। এই পাহাড়ের বুকে রয়েছে দস্তা, সীসা, তামা আর বিখ্যাত মাখরানা মার্বেলের মতো প্রচুর খনিজ সম্পদ। এই সম্পদ একদিকে যেমন দেশের অর্থনীতিকে সাহায্য করেছে, তেমনি এই সম্পদের লোভে আজ পাহাড়টাকে ছিঁড়ে খুঁড়ে ফেলা হচ্ছে। যা ছিল আশীর্বাদ, সেটাই যেন আজ ওর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আরাবল্লীর গল্প কিন্তু শুধু পাথর বা খনিজে শেষ হয় না। এর প্রতিটা কোণায়, প্রতিটা পাথরের খাঁজে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো সব গল্প, পুরাণ আর রহস্য। এই পাহাড় শুধু আমাদের পরিবেশ বাঁচায় না, আমাদের সংস্কৃতিকেও বাঁচিয়ে রেখেছে। যেমন ধরুন দুটো গল্পের কথা। একটা হলো ধসি পাহাড়ের গল্প, যেখানে চ্যবন ঋষি এক আশ্চর্য ভেষজ খেয়ে নিজের যৌবন ফিরে পেয়েছিলেন। হ্যাঁ, সেই থেকেই কিন্তু চ্যবনপ্রাশের শুরু। আবার অন্যদিকে রয়েছে ভানগড় দুর্গের সেই গা ছমছমের রহস্যের গল্প। বলা হয় এক তান্ত্রিকের অভিশাপে নাকি একটা গোটা শহর এক রাতেই ধ্বংস হয়ে গিয়েছিল। এই সব কাহিনীগুলোই তো আরাবল্লীর আত্মা। যখন আইন আর প্রশাসন এই প্রাচীন সম্পদকে রক্ষা করতে পারছে না, তখন কে এগিয়ে এসেছে জানেন? সাধারণ মানুষ। আরাবল্লীকে বাঁচানোর জন্য গড়ে উঠেছে এক জবরদস্ত নাগরিক আন্দোলন। এই একটা লাইনই বোধহয় পুরো আন্দোলনের উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। আরাবল্লী বাঁচাও সিটিজেন্স মুভমেন্টের কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, আরাবল্লী হল এই অঞ্চলের ফুসফুস, আর সেই ফুসফুস তারা কোনোভাবেই বিক্রি হতে দেবেন না। এর থেকে জোরালো বার্তা আর কি হতে পারে? বিতর্কটা এখন দুই ভাগে বিভক্ত। একদিকে সরকার বলছে উন্নয়নের জন্য পাথর, বালি এসব তো লাগবেই, আর একটা নিয়ম মেনে খনন করলে অবৈধ কাজ বন্ধ হবে, সরকারের রাজস্বও বাড়বে। অন্যদিকে পরিবেশ কর্মীদের পরিষ্কার কথা, আরাবল্লীর পরিবেশ এতটাই নাজুক যেখানে কোনো ধরনের খননই চলতে পারে না, তা সে যত বৈজ্ঞানিকভাবেই হোক না কেন। তাদের কাছে দুটো পয়সা লাভের চেয়ে পরিবেশ বাঁচানোটা অনেক বেশি জরুরি। আসলে আরাবল্লীর এই লড়াইটা শুধু একটা পাহাড় বাঁচানোর লড়াই নয়, এটা তার চেয়েও অনেক বড় একটা প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে।
শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন আমাদের আধুনিক চাহিদা আর প্রকৃতির প্রাচীন অধিকারের মধ্যে সংঘাত বাঁধে, তখন আমরা কোনটাকে বেছে নেব? আরাবল্লীর ভবিষ্যৎ আসলে আমাদের নিজেদের ভবিষ্যৎকেই ঠিক করে দেবে। আমরা কি এই পাথরে লেখা ইতিহাসকে সম্মান জানাবো, নাকি তাকে মুছে দিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।